This is complete wastage of public money. উনি কি দেশপ্রেমিক নাকি ক্ষমতালোভী? I'm not a spokesperson of the previous government. কম প্রেস্টিজিয়াস একটা পদে কেন গিয়েছিলেন? এই কাজের সঙ্গে আমি কমফোর্টেবল না। ওইখানে ঠিক কাজটা কি ছিল আপনার? ইলেকশনটা কেমন হতে যাচ্ছে, এটার প্রোস অ্যান্ড কনস কি? ডেফিনেটলি একটা পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট ছিল। মানে ব্রিটিশ মিডিয়া তো বাংলাদেশকে নিয়ে প্রতিনিয়ত ডিল করে না। ধর্মীয় এক্সট্রিমিস্টদের প্রতি কি সফট ছিলেন? দেশপ্রেমের সংজ্ঞা কি? কারণ আপনি অলরেডি বায়াসড। বাংলাদেশ তো তখন একটা সিভিল ওয়ারের দিকে এগোচ্ছিল। আলাপের ফ্ল্যাগশিপ পডকাস্ট কথা চলুকে স্বাগত জানাচ্ছি আমি আহারার হোসেন। এই পর্বে আমাদের অতিথি হয়ে এসেছেন আকবর হোসেন। তিনি আজ 12ই এপ্রিল 2026, দুদিন আগেও লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার ছিলেন। শুক্রবার তিনি রাতে, আজ রবিবার, শুক্রবার রাতে তিনি একটি ফেসবুক পোস্ট দিয়ে জানিয়েছেন যে তিনি এই পদ থেকে পদত্যাগ করেছেন। আকবর ভাই, পদত্যাগ কেন করেছেন পরে জিজ্ঞেস করব। কেমন আছেন আগে বলেন। বেশ ভালো আছি, আনন্দে আছি। আনন্দ কেন আছেন সেটাও জানবো। আমার প্রথম প্রশ্ন আপনাকে, বিবিসির সাংবাদিক কি বেশি প্রেস্টিজিয়াস নাকি হাইকমিশনের প্রেস মিনিস্টার বেশি প্রেস্টিজিয়াস পদ? অবভিয়াসলি বিবিসির সাংবাদিক যে প্রেস্টিজ, আমি আসলে প্রেস্টিজটাকে ওইভাবে দেখি না, কিন্তু আমার কাছে মনে হয় যে ওই পরিচয়টা আমার জন্য অনেক বেশি কার্যকরী, এটা আমার জন্য অনেক বেশি ইম্প্যাক্টফুল, ওইটা আমার জন্য অনেক বেশি কমফোর্টেবল, এগুলো ছিল। প্রত্যেকটা পেশার একটা আলাদা আলাদা ধরন আছে। আমি বলবো না যে এটা ভালো বা ওইটা খারাপ, কিন্তু আমি কোনটাতে মোর সুটেড, আমি ব্যাপারটাকে ওইভাবে চিন্তা করি। আপনি শুরুতেই বলেছেন অবভিয়াসলি বিবিসির পজিশন আপনার মোস্ট প্রেস্টিজিয়াস ছিল, তাহলে কম প্রেস্টিজিয়াস একটা পদে কেন গিয়েছিলেন? আমি কম প্রেস্টিজিয়াস বলবো না। মানে দেখুন, আমি আসলে একটা প্রফেশনের সঙ্গে আরেকটা প্রফেশনকে কম্পেয়ার করি না। মানে আমার ওরিয়েন্টেশনটা তো সাংবাদিকতার মাধ্যমে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করেছি, আপনিও একই বিভাগে পড়াশোনা করেছেন, আমরা সমসাময়িক। হ্যাঁ, সুতরাং আমাদের ওরিয়েন্টেশনটা কিন্তু সাংবাদিকতার মাধ্যমেই, এবং আমি অন্য কোনো জব এর আগে করি নাই। সো যখন 5ই আগস্ট পরবর্তী সময়ে আই ওয়াজ অফার্ড, সো আমার কাছে মনে হয়েছিল যে ওকে, ওয়াই নট, লেটস টেক এ নিউ চ্যালেঞ্জ ওর নিউ জব। আমার কাছে এক পর্যায়ে মনে হয়েছিল যে একটা প্রতিষ্ঠানে কাজ করে পুরো জীবন কাটিয়ে দিব, ওইটাও মনে হয় ঠিক না, বা লম্বা সময় তো কাজ করলাম 20 বছরের কাছাকাছি। সো আমি ওই চিন্তা থেকে আমি এটা এখানে শিফট করেছি। এটা এমন না যে আমি একটা প্রেস্টিজিয়াস জায়গা থেকে একটা লেস প্রেস্টিজিয়াস ওরকম কোনো জায়গায় এসেছি, বা ব্যাপারটাকে আমি ওইভাবে দেখি না। অফারটা আপনাকে কে দিয়েছিল? এটা সরকার থেকে দেওয়া হয়েছিল তখনকার মানে সময়। পার্টিকুলার কেউ? এটা পার্টিকুলার, মানে আসলে একটা সরকারি সিস্টেম, যখন 5ই আগস্ট পরবর্তী সময় যখন ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করা হয়, আপনি জানেন যে সেখানে সরকার তখন লোক হচ্ছিল বিভিন্ন জায়গায়, এবং এই লোক বিভিন্ন জায়গায় সেট করার ক্ষেত্রে সেখানে বিএনপির লোক যেমন ছিলেন, সেখানে জামায়াত ইসলামের লোক ছিলেন, সেখানে যাদের ওরকম কোনো পলিটিক্যাল আইডেন্টিটি নাই, তারাও সেই সরকারের অংশ ছিলেন। অভ্যুত্থানের যারা পরবর্তীতে এনসিপি করেছে তারাও ছিলেন। আমি একটু প্রশ্নটা আর একটু প্রিসাইজ করি। এই সরকারটা অন্য সরকারের মতো না। এই সরকারটা মানে নানা রকম প্রভাব বলাই ছিল। আপনি যেটা বললেন যে জামাতের একটা ভালো প্রভাব ছিল, বিএনপির একটা ভালো প্রভাব ছিল, তখনও দল হয়নি, পরবর্তীতে এনসিপি হয়েছে, তাদের প্রভাব ছিল, এবং সিভিল সোসাইটির একটা প্রভাব ছিল, ডক্টর ইউনূসের নিজস্ব একটা বলয় ছিল। মানে আপনার বলয়টা কোনটা ছিল? মানে আপনাকে কোন বলয় থেকে আপনাকে প্রপোজ করা হয়েছে? আমাকে কোনো বলয় থেকে করা হয়নি। আমাকে যেটা গভর্নমেন্ট সিস্টেম, যেটা গভর্নমেন্ট মানে সেই অংশ থেকে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমি এই ব্যাপারে ইন্টারেস্টেড কিনা। মানে আমাকে এমন না যে কোনো পলিটিক্যাল পার্টি থেকে বা কোনো পলিটিক্যাল পার্টির কেউ আমার সঙ্গে সরাসরি সেটা করেছিলেন। আমাকে চিফ অ্যাডভাইজার অফিস থেকে সেটা জিজ্ঞেস করা হয়েছে। প্রেস অফিস? চিফ অ্যাডভাইজার অফিস। ঠিক আছে, আপনি মনে হয় এটা আর স্পষ্ট করতে চাইছেন না এখন। এই নিয়ে আমার হয়তো আরও কিছু প্রশ্ন থাকবে। আমি আপনার একটা শুক্রবারের স্ট্যাটাসটাই পড়ে শোনাই। ডিয়ার অল, লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে আমি পদত্যাগ করেছি। একান্ত ব্যক্তিগত ও পারিবারিক কারণে সেখানে দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। বিষয়টির সাথে অন্য কোনো কিছুর সম্পর্ক নেই। ধন্যবাদ। এটুকুই আমি যেটা লিখেছি, যে এটুকুই, মানে এটুকুই কারণ। প্রাইমারিলি এটা কারণ। এটা হচ্ছে মানে আপনি যদি বলেন যে এটা হচ্ছে 55%, বাকি 45%। বাকি 45% হচ্ছে যে দেখুন, আমি ওইখানে যোগ দেওয়ার পরে আমার কাছে মনে হয়েছিল যে গভর্নমেন্ট সিস্টেম যেভাবে ফাংশন করে বা ওইখানে যে ধরনের কাজ,
এই কাজের সঙ্গে আমি কমফোর্টেবল না। যেমন আমার কাছে কিছুদিন পর মনে হয়েছিল যে আমি যে ধরনের কাজ করতে অভ্যস্ত বা আমার যে ব্যস্ততা ছিল তার কিছুই সেখানে নাই। এবং এই যে প্রেস মিনিস্টারের যে রোলটা, এই রোলটাতে আসলে যে ধরনের কাজ হয় বা বলতে গেলে আপনি জানেন, আপনি এবং আমি একই সঙ্গে আমরা বিবিসিতে আমরা চাকরি করেছি, সাংবাদিকতা করেছি এবং আমাদের খুবই একটা ব্যস্ত সময় ছিল। এটা শুধু আমাদের ক্ষেত্রে না, বিবিসির ক্ষেত্রে না, যে কোনো সাংবাদিকরা যে কোনো প্রতিষ্ঠানে যখন তারা কাজ করে তো তাদের একটা ব্যস্ত সময় থাকে এবং আমি ছিলাম অ্যাকচুয়ালি মাঠের মানুষ। আমি অনেক হাটে মাঠে ঘুরে বেড়াতাম, রিপোর্টিং করতাম। সো আমি ওই লাইফটার সঙ্গে আমার একটা অ্যাডজাস্টমেন্ট তৈরি হয়ে গিয়েছিল। সো এখানে এসে আমি দেখলাম যে কাজটা একেবারেই ডেস্ক বেসড এবং সেরকম কোনো কাজ এখানে নাই। মানে আপনি হয়তো পদটা বলতে পারেন যে প্রেস মিনিস্টার, বাট আলটিমেটলি এটা তো পিআর অর কমিউনিকেশন। আমরা ঠিক একটু আরেকটু স্পেসিফাই করবেন যে ওইখানে ঠিক কাজটা কি ছিল আপনার? ওইখানে মূলত আমার কাজটা যেটা আমি করার চেষ্টা করেছি যে ব্রিটিশ মিডিয়ার সঙ্গে আমাদের একটা ইন্টারাকশন তৈরি করা। আপনি জানেন যে নির্বাচন পূর্ববর্তী সময়ে এবং অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ নিয়ে ব্রিটিশ মিডিয়ার, ইন্টারন্যাশনাল মিডিয়ার অনেক আগ্রহ ছিল। আমরা তাদেরকে নানাভাবে ফ্যাসিলিটেট করেছি। তাদের কোনো ইনফরমেশনের দরকার বা তারা কোনো কিছু বিষয়ে তাদেরকে একটু টিপ অফ করা বা যে নিউজগুলো তারা করতে পারে বা অনেক সময় তারা আমাদের কাছে অনেক কিছু জানতে চেয়েছে, তাদের সঙ্গে একটা কোলাবোরেশন করা। সেখানে বিবিসি আছে, আইটিভি, স্কাই নিউজ, ফাইন্যান্সিয়াল টাইমস, গার্ডিয়ান, এই সমস্ত তাদের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করা। উল্লেখযোগ্য কোনো সাকসেস আছে আপনার যে এরকম কিছু করতে পেরেছেন? দেখেন, একটা বিষয় আমি বলতে পারি যে অভ্যুত্থান পরবর্তী সময়ে আপনি যদি ব্রিটিশ মিডিয়াগুলোকে স্ক্যান করেন, টিল টু ডেট ব্রিটিশ মিডিয়া কিন্তু বাংলাদেশের প্রতি অতটা হস্টাইল না, এখনও অবধি না। যেটা আপনি ইন্ডিয়ান মিডিয়ার ক্ষেত্রে দেখবেন বা অন্য অনেক জায়গায় আপনি দেখবেন। ইন্ডিয়ার ব্রিটেনের নিশ্চয়ই প্রেক্ষাপটটা সমান না। না, সমান না, কিন্তু আমাদের জবটা হচ্ছে যে আমরা আন্ডারস্ট্যান্ডিং বাংলাদেশ। তারা হয়তো কোনো একটা কাজ, কোনো একটা রিপোর্ট বাংলাদেশ সম্পর্কে করছে, তারা আমাদের কাছে অ্যাপ্রোচ করলো যে এটার একটা কমেন্ট লাগবে বা তাদেরকে একটু ব্রিফ করা। হয়তো আমি জানলাম যে কোনো একজন জার্নালিস্ট তারা এটা রিপোর্ট করবে বাংলাদেশ সম্পর্কে, তো তারা যাতে বাংলাদেশ সম্পর্কে কোনো অর্ধ ইনফরমেশন মানে হাফ ইনফরমেশন না পায়, ওই জিনিসটা এনশিওর করা। যেন আমি বলতে পারি যে বাংলাদেশে যখন নির্বাচন এগিয়ে আসছিল, আমি পার্সোনালি 1-to-1 ওখানে অনেক ইন্টারন্যাশনাল মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে আমি বসেছি, তাদের সঙ্গে কথা বলেছি। বাংলাদেশে কোন প্রেক্ষাপটে ইলেকশন হচ্ছে, ইলেকশনটা কেমন হতে যাচ্ছে, এটার প্রোস অ্যান্ড কনস কী এবং এই ইলেকশন বাংলাদেশের জন্য কেন গুরুত্বপূর্ণ, এগুলোর অনেক ব্রিফিং আমি নিজে দিয়েছি এবং তারাও আমার কাছ থেকে নিয়েছে। এই মানে এইটা কি আপনাদের কোনো জেডি আছে যে প্রেস মিনিস্টারদের? কারণ প্রেস মিনিস্টার তো শুধু আপনি একা ছিলেন না, আমার যতদূর মনে পড়ে অন্তত 2 জন রিক্রুটেড হয়েছিলেন আপনার সময়, আপনি এবং ওয়াশিংটনে গোলাম মর্তুজা ভাই। তো আপনাদের কি কোনো জেডি আছে, কোনো ট্রেনিং হয় যে মানে এভাবে এভাবে করতে হবে, তোমার এই করতে করবে, মানে এটা আপনি নিজেই ঠিক করেন? মানে খুবই অটোনোমাস একটা ব্যাপার। হ্যাঁ, ওইখানে কোনো মানে জব ডেসক্রিপশন নাই, কোনো ওয়ার্ক ফ্লো নাই। মানে আপনি একটা জাস্ট অ্যাপয়েন্টেড যা আবার চলে যাও, আপনি জাস্ট অ্যাপয়েন্টেড এবং আপনি নিজের মতো করে বুঝে নেবেন আপনার কি আছে, আপনি সেখানে সেটাকে অ্যাপ্লাই করবেন। আপনার ভেতরে যা আছে, যতটুকু কমন সেন্স বলেন বা প্রফেশনাল এক্সপিরিয়েন্স বলেন, সেগুলোকে আপনি ইউজ করবেন। আর ব্রিটেনের ক্ষেত্রে আরেকটা বাড়তি এলিমেন্ট আছে। ব্রিটেনে সেখানে লোকাল মানে এথনিক মিডিয়া, বাংলাদেশি এথনিক মিডিয়া কিন্তু মোটামুটি সেখানে স্ট্রং। এবং আপনি জানেন যে ব্রিটেনে প্রায় 7.5 থেকে 8 লক্ষ বাংলাদেশি সেখানে বসবাস করে, যারা বাংলাদেশি অরিজিন না, মানে যারা বাংলাদেশ থেকে গেছে বা ইউরোপ থেকে এসেছে। মোস্টলি সিলেটের আছে, বেশিরভাগই সিলেটের, মোর দেন 50% তারা সিলেটের, অন্যান্য জায়গারও আছে। সো ব্রিটেনে একটা হিউজ বাংলাদেশি কমিউনিটি আছে এবং সেখানে একটা বাংলাদেশি বা বাংলা মিডিয়ার একটা বিস্তার আছে এবং বাংলাদেশের যত নিউজ অর্গানাইজেশন আছে তার সবারই একজন করেসপন্ডেন্ট কিন্তু ওখানে আছে। সো ওনাদের সঙ্গে আমাদের একটা ইন্টারাকশন করতে হয় প্রতিনিয়ত। এবং ধরেন আমি আরেকটা জিনিস যেটা চেষ্টা করেছি, হাই কমিশনের একটা ডিজিটাল প্রেজেন্স তৈরি করা। যেমন ধরেন হাই কমিশন কী করে, এটা মানুষের মনে কিন্তু এটা নানা প্রশ্ন। সো আমি যাওয়ার পরে চেষ্টা করেছি যে আমরা এই তথ্যগুলোকে ডিসেমিনেট করা, একটা সোশ্যাল মিডিয়া, একটা ডিজিটাল প্রেজেন্স তৈরি করা, সো দ্যাট পিপল গেট টু নো হোয়াট হাই কমিশন ইজ ডুইং। অবভিয়াসলি যে হাই কমিশন কী করছে তার প্রতিটা কথা আপনি জনগণকে জানানোর দরকার নেই, এখানে অনেক ডিপ্লোম্যাটিক, অনেক সিক্রেসি, অনেক ব্যাপার থাকে। বাট যতটুকু আমরা দিতে চাই
সেটার একটা প্রেজেন্স আমি তৈরি করার চেষ্টা করেছি, এবং আমি জানি না কতটুকু সাকসেসফুল হয়েছে। আমার ধারণা আমার পরবর্তীতে যিনি আসবেন উনি হয়তো এগুলোকে আরও এগিয়ে নেবেন। তার মানে তো অনেক কাজ, আপনি বলছেন যে কাজ নেই। অনেক কাজ বলতে দেখুন, এই কাজগুলো কিন্তু প্রতিনিয়ত যে আপনার একটা ওয়ার্ক ফ্লোর মাধ্যমে করা ব্যাপারটা কিন্তু ওই রকম না। যখন হাই কমিশনের বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন প্রেস রিলিজ, এটা কিন্তু প্রতিদিনের ঘটনা না। এটা হয়তো সপ্তাহে একটা হচ্ছে, সপ্তাহে ২টা হচ্ছে, বা মাসে ৩টা হচ্ছে। আপনি প্রতিনিয়ত তো সেখানে ইন্টারন্যাশনাল মিডিয়া জার্নালিস্টদের সঙ্গে আপনার এঙ্গেজমেন্টের কোনো ব্যাপার নাই। যখন বাংলাদেশে কোনো ক্রাইসিস মোমেন্ট হয় তখন সেটা আপনি করছেন। যেমন ইলেকশন নিয়ে একটা হিউজ ইন্টারেস্ট ছিল। অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশকে নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছিল ইন্টারন্যাশনাল অ্যারেনাতে। তো সেই ব্যাপারটা তো এটা মানে ব্রিটিশ মিডিয়া তো বাংলাদেশকে নিয়ে প্রতিনিয়ত ডিল করে না, এবং আমরা যেভাবে সাংবাদিকদেরকে ডিল করে অভ্যস্ত, ওইখানকার কাজটা কিন্তু ওরকমও না। সো এগুলো হচ্ছে কি, যে ধরেন আপনি দেখবেন যে হয়তো আপনার সপ্তাহে একটা কাজ, বা আপনি একটা প্রেস রিলিজ লিখছেন, বা সপ্তাহে 2টা প্রেস রিলিজ লিখছেন, বা সপ্তাহে আপনি একটা ভিডিও বানাচ্ছেন, বা প্রতিদিন একটা ফেসবুকে পোস্ট দিচ্ছেন। সো এগুলোতে মানে আমি মনে করি যে ঠিক আমরা যেই অর্থে একজন সিনিয়র জার্নালিস্টের কাজ করা, বা যেই বিষয়গুলোর সঙ্গে তারা অভ্যস্ত, তো ওই তুলনায় তো সেটা এই ধরনের এগুলো খুব বড় কাজ না। আচ্ছা, তো আপনি 3টা কারণ, পারিবারিক কারণ, অবশ্যই আপনার আম্মা অসুস্থ আমি যতটুকু জানি, এটা একটা কারণ, এটা একটা বড় কারণ। আর কাজ কম বা আপনার উপযুক্ত কাজ নাই। আমার কাছে মনে হয়েছে যে আমি আপনি আরো বেশি কিছু করতে পারেন। ওই কাজটা আমি এনজয় করছি না। আচ্ছা, আমি একটু আমি একটা টাইম ফ্রেমের কথা বলি, টাইমগুলো কেমন জানি আর কি। 12 তারিখ বাংলাদেশে নির্বাচন হলো ফেব্রুয়ারির, তার কয়েকদিনের মধ্যে সরকার গঠন হলো, আপনি ফেব্রুয়ারির ঠিক শেষ দিনে ঢাকায় আসেন। 28 তারিখ সম্ভবত ফেব্রুয়ারি ঢাকায় এসেছেন। তার 1 সপ্তাহ পরে বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী লন্ডনে যান। ওই সময় তো আপনি একজন সিটিং প্রেস মিনিস্টার, আপনার তো নিশ্চয়ই ওই সময় লন্ডনে থাকাটাই বাঞ্ছনীয় ছিল, আপনি চলে আসছেন। এখন সেইটাকে যদি কেউ অন্যভাবে চিন্তা করে, যে অন্যভাবে করে যে আপনি নতুন সরকারের হয়তো আস্থাভাজন না, আপনি এই কারণে উনি এখানে আসছেন, তার আগেই চলে গেছেন, এবং আপনি কিন্তু তারপর আর যাননি, এবং আপনি তারপরে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। এইটাকে যদি কেউ এভাবে বলে যে হয় আপনি তাদের সাথে থাকতে চান না, অথবা তারা আপনাকে রাখতে চায় না, এরকম একটা সিচুয়েশনে আপনি হয়তো ভালোই পদত্যাগপত্র পাঠিয়ে দেওয়াটা কি সমীচীন মনে করেছেন? আপনি কি সেটার সাথে একমত হবেন না দ্বিমত হবেন? না, একমত হওয়ার তো কোনো কারণ নেই, কিন্তু যে কোনো ঘটনার নানা ব্যাখ্যা লোকে দাঁড় করাতে পারে, এটা তো সবার একটা স্বাধীনতা আছে। আর আমাদের এখানে তো যেটা বড় হয় এখন হচ্ছে যে বিকজ অফ সোশ্যাল মিডিয়া লোকে 2+2 5 বলতে পছন্দ করে। সো 1 আরও বেশি বুঝে। এখন দেখেন, ফরেন মিনিস্টার এবং ফরেন অ্যাডভাইজার যখন লন্ডনে গিয়েছিলেন, ওনারা কমনওয়েলথের একটা কনফারেন্সে সেখানে গিয়েছিলেন, ফরেন মিনিস্টারদের একটা কনফারেন্স ছিল, এবং আমি কিন্তু ইলেকশনের আগেই ঢাকায় আসার একটা প্ল্যান করেছি। আপনি তো জানেন না যে আমি আজকে প্ল্যান করে কালকেই চলে আসিনি। না, নিশ্চয়ই না। হ্যাঁ, এবং আমি এই টিকিটটা কনফার্ম করেছি ইলেকশন যেদিন হয়ে গেল, রেজাল্ট হলো, বা এই টাইমের মধ্যে আর কি। এবং ফরেন মিনিস্টার এবং ফরেন অ্যাডভাইজার ওনাদের কিন্তু লন্ডনে যাওয়াটা কনফার্ম হয়েছিল তারও আরও অনেক পরে। অর্থাৎ আমি যখন চলে আসবো ঠিক তার 1 সপ্তাহ আগে, 1 সপ্তাহ বা 10 দিন আগে আমি জানতে পারলাম যে ওনারা যাবেন। বাট দ্যাটস নট এন ইস্যু। কারণ হচ্ছে যে আমি এখানে বসে কিন্তু কাজ করেছি। হ্যাঁ, আপনি দেখবেন যে লন্ডনের ফরেন মিনিস্টার এবং ফরেন অ্যাডভাইজারের যে প্রোগ্রামগুলো, সেখানে ওনারা যা বলেছেন, বাংলাদেশের পত্রপত্রিকায় বিভিন্ন জায়গাগুলো কিন্তু ওয়াইডলি কাভার্ড, এবং এগুলো কিন্তু আমার এখান থেকে সার্কুলেট করা। তার মানে আপনি ওয়ার্ক ফ্রম হোম আমি ওয়ার্ক ফ্রম হোম করেছি, আমি রিমোটলি কাজ করেছি, এবং এটা আমি সেটার প্রমাণাদি তো আছে। এমন না যে আমি কাজটা করি নাই, এবং আমি এখান থেকে বসে আমি টুকিটাকি কাজ আমি করতাম। সো এটার সঙ্গে এটার মেলানোর কোনো সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। আপনি দেশে আসার পরে আপনার নতুন সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী কারোর সাথে কি দেখা হয়েছে বা রিপোর্ট করেছেন? অবশ্যই হয়েছে। তাদের সাথে আপনার জব এবং এসব নিয়ে কথা বলেছেন? হ্যাঁ, অবশ্যই হয়েছে। শুধু এখানে নতুন সরকারের এখানে আসার পরে না, আপনি জানেন যে বর্তমান সরকারে যারা আছেন, প্রধানমন্ত্রীর কার্যালয় কেন্দ্রিক কিংবা মন্ত্রী পরিষদে যারা আছেন, অনেকের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে, একদম 1 to 1 সম্পর্ক। হ্যাঁ, নিশ্চয়ই। আপনি দীর্ঘদিন ধরে একটা ইন্টারন্যাশনাল মিডিয়ার স্টার জার্নালিস্ট ছিলেন, এবং সেটা আজকের সম্পর্ক না, সেটা বহু বিগত বেশ কয়েক বছরের সম্পর্ক। এবং আমার ধারণা যে ওনারাও আমাকে বোঝেন।
হ্যাঁ, আমিও ওনাদেরকে বুঝি। কিন্তু ব্যাপার হচ্ছে যে আমি যখন ইলেকশন হলো বা সরকার গঠন হলো, তারপরেও আমি আমার যেটা লাইন মিনিস্ট্রি, তথ্য মন্ত্রণালয়, আপনার তথ্য পররাষ্ট্র না? পররাষ্ট্র নয়। ওকে। আমি ওনাদের সঙ্গে কথা বলেছি। হ্যাঁ, এবং আপনাকে আজকে যে কথাগুলো বললাম যে সেখানে কাজ কি, কাজ না, এই বিষয়টা আমি শেয়ার করেছি। এবং আমি বলেছি যে আমি ঢাকায় আসলে বিস্তারিত বলবো। আমি ঢাকায় এসে অনারেবল ইনফরমেশন মিনিস্টার জহিরুদ্দিন স্বপন, আমি ওনার সঙ্গে বসেছি। ওনার সঙ্গে আমার 1 to 1 মিটিং হয়েছে। সেই মিটিংয়ে আমি ওনাকে বলেছি যে আমি রিজাইন করতে চাই। তার কারণটা কী সেটা আমি ওনাকে ব্যাখ্যা করেছি। আমাদের অনারেবল স্টেট মিনিস্টার ফর ইনফরমেশন ইয়াসের খান চৌধুরী, ওনার সঙ্গে আমার বিস্তারিত কথা হয়েছে। ওনাকেও আমি বলেছি এবং আগে মৌখিকভাবে বলে অনেক সময় নিয়ে ওনারা আমার ব্যাপারে কনভিন্সড হয়েছেন। আমার যতটুকু মনে হয় যে আমি কেন এটা ছাড়ছি। দেন আমি রেজিগনেশন লেটারটা ইন রিটেন এটা আমি সাবমিট করেছি, মানে ইমেলে এটা আমি পাঠিয়েছি। ওনারা কি আপনাকে থাকার জন্য কোনো রাখতে চেয়েছিল বা এরকম কোনো আভাস বা মনোভাব জানিয়েছে? ওনারা আমাকে পজিটিভ নেগেটিভ কিছুই বলেননি। ইট ইজ মাই ডিসিশন। মানে আপনি থাকতে চাইলে ওনারা আপনাকে রাখতো, ব্যাপারটা কি এরকম? আমি তো সেটা জিজ্ঞেস করিনি যে আমি থাকতে চাইলে ওনারা আমাকে রাখবেন কিনা, কারণ আমি তো ডিসাইড করেছি যে আমি থাকবো না বা এটা আমার হচ্ছে না। এটা মূলত এখন ধরেন একটা জব যদি আপনি এনজয় না করেন, ওইখানে তো আর কোনো নেগোসিয়েশন নাই। এবং আপনার যদি একটা ফ্যামিলি এমার্জেন্সি থাকে সেখানে তো আর কোনো না, কিন্তু যেটা হয় যে বাংলাদেশে, আমি জানি না অন্য জায়গায়ও হয়তো অনেক জায়গায় হয়, যে একটা নতুন সরকার এলে পুরনো প্রশাসনের সব ধরনের পদ বা এই ধরনের, আপনারটা ডেফিনেটলি একটা পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট ছিল, এই ধরনের পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্টগুলো সবসময় বাতিল হয়ে যায়। এবং আপনার তো 2 বছরের ছিল নিয়োগ, আপনি বলছেন যে কাজ এনজয় করছেন না, কিন্তু সেটা আপনার সিদ্ধান্ত নিতে 16 মাস লেগেছে, নির্বাচনের পরে এসে করেছেন। তো এই রকম সময় তো নিশ্চয়ই এরকমও হতে পারে যে আপনি একটা ধারণা পেয়েছেন যে এরকম এরকম পোস্টিং আছে যে ওয়াশিংটনে বা দিল্লিতে বা মেক্সিকোতে, বিভিন্ন জায়গায়, টার্কিতে, এরকম নানা রকম পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে বিগত সরকার আমলে, যে সবাইকে সরিয়ে দেওয়া হতে পারে। এরকম কোনো ইঙ্গিত কি আপনার কখনো সামনে ছিল? না, সেরকম কোনো ইঙ্গিত আমার সামনে ছিল না। আমি ওইটার একটা ব্যাখ্যা দেওয়া মনে হয় দরকার যে আমি যদি অনেক আগেই বুঝে থাকি তাহলে আমি কেন 16 মাস পর্যন্ত অপেক্ষা করলাম। আসলে 16 মাসের মধ্যে কিন্তু 4.5 মাস আমি বাংলাদেশে ছিলাম। হ্যাঁ, আপনি অ্যাপয়েন্টমেন্ট হওয়ার পর অনেকদিন ঢাকায় ছিলেন, অনেকদিন ছিলাম। আমাদের ভিসা পেতে দেরি হয়েছিল। আমি অ্যাপয়েন্টমেন্ট হওয়ার কিন্তু 4.5 মাস পর লন্ডনে গিয়েছি। এখন দেখেন, গভর্নমেন্ট সিস্টেমে যখন একটা অ্যাপয়েন্টমেন্ট হয়, দিস ইজ নট সো ইজি যে আপনি মন চাইলেই ওখান থেকে বেরিয়ে আসতে পারেন না। You need to stay there for certain times until or unless government get rid of you. তা আমিও সেটা ভেবেছি যে আমার যে রিক্রুটমেন্টটা হওয়ার পর সেখানে যেতে আমার 4.5 মাস 5 মাস সময় লেগে গেল। এখন আমি গিয়ে যদি আবার চলে আসি, ইট ডাজন্ট লুক গুড। হ্যাঁ, আর কিছুটা তো চেষ্টা আমার করতে হবে। আমি যদি একেবারেই কোনো চেষ্টা না করে যদি না আমার ভালো লাগছে না আমি চলে আসবো, সো আই স্পেন্ড সার্টেন টাইম দেয়ার। এবং আমি ভেবেছি যে দেখি কিছু কতটুকু কি করা যায়। এবং আমি কতটুকু কি করতে পেরেছি আমার কাজের বা সেখানে যতটুকুই পেরেছি আর কি, বা যতটুকুই কাজ ছিল, সেটা আমার সহকর্মী যারা আছেন আমার ধারণা তারা এটার ভালো অ্যাসেসমেন্ট দিতে পারবেন। আর আমি কিন্তু ইভেন গত নভেম্বরেই একবার পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেটা কেন এবং করেননি কেন? করিনি কেন, সেটা একটা বড় রিজন ছিল। আপনি জানেন যে তখন বাংলাদেশের নির্বাচন নিয়ে নানা কথা হচ্ছিল, অনেকে নানা সংশয় পোষণ করছিলেন, অনেকে বলছিলেন যে নির্বাচন হবে না। সরকারের মধ্যে একটা দোদুল্যমান অবস্থা। এই যে আজকে একটা মানে আমি রিজাইন করলাম, এটা তো একটা চাকরি। আমি এখান থেকে জাস্ট রিজাইন করলাম, আর তো কিছু না। কিন্তু এটারও নানা ব্যাখ্যা হচ্ছে। কেউ বলছে আপনাকে সরিয়ে দিলেও কিনা, সরিয়ে দিতে পারতেন কিনা। আপনি প্রশ্ন করছেন যে আপনাকে রাখতো কিনা না সরলে। তো এই প্রশ্নগুলো কিন্তু তখনও উঠতো, তখন আরও জোরালোভাবে উঠতো। সো আমি চাই নাই যে সেরকম কোনো একটা পরিস্থিতি তৈরি হোক যেটা নিয়ে একটা ইন্টারিম গভর্নমেন্ট একটা ব্যাকফুটে থাকতে পারে বা তাদের প্রতি একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হতে পারে। আমাদের সবার একটা প্রায়োরিটি ছিল যে ইলেকশনটা হোক। ব্যক্তিগতভাবে আমি একজন ডেমোক্র্যাট এবং আমি মনে করেছি যে নির্বাচনটা হোক, নির্বাচনটা হয়ে গেলে আই উইল ডিল উইথ দ্য নিউ গভর্নমেন্ট। কারণ তখন যদি আমি হুট করে ছেড়ে দিতাম, এবং তখন আমি ছেড়ে দিই নাই আরও একটা রিজন, তখন বাংলাদেশ নিয়ে ফরেন মিডিয়ার ইন্টারেস্টটা ছিল অনেক, এবং আমি মনে করেছি যে আমার আপ টু ইলেকশন আমার থাকা উচিত, ওখানে আপনার একটা রোল থাকবে, আমার একটা রোল থাকা উচিত। আমি তো বললাম যে লন্ডন থেকে যত বাংলাদেশের সাংবাদিক এখানে এসছে ব্রিটিশ মিডিয়ার, আমি তাদের 90% সঙ্গে আমি 1 to 1 মিট করেছি, তাদের ব্রিফ করেছি। তারা বিভিন্ন সময় আমার কাছ থেকে ব্রিফিং নিতেন, জানতে চাইতেন
সো সেটা আমি করেছি। So আমার কাছে মনে হচ্ছে যে ইলেকশন পর্যন্ত আমার থাকা উচিত। ইলেকশনের পরে নতুন সরকার আসবে, তখন হয়তো ওই ব্যাপারগুলো আর থাকবে না, দেন আমি একটা সুইটেবল টাইমে আমি চলে আসতে পারি। এখন মানে মানে আমার নিজের একটা ধারণা ছিল যে প্রেস মিনিস্টার এই পদটা কত ভারী, নামের মধ্যেই তো মিনিস্টার আছে এবং না জানি কত কাজ। এবং মানে আমি আমার সাংবাদিকতা জীবনে দেখেছি অনেক মানুষ এইরকম একটা পজিশন পাওয়ার জন্য মুখিয়ে থাকে। এবং আপনি যদিও বলছেন যে আপনি এটা আগ্রহী ছিলেন না, কিন্তু অন্য অনেককেই নানাভাবে দেখেছি মুখিয়ে থাকতে, বা তারা একটা খুব সিনিয়র পদ পদবি নিয়ে ওখানে যাওয়ার জন্য। কিন্তু আসলে এটা বিষয়টা এরকম না নাকি? মানে তাহলে তারা কেন থাকে মুখ? দেখুন, এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার। এইটা দৃষ্টিভঙ্গির ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি আপনার লাইফটাকে কিভাবে দেখতে চান, আপনি আপনার পেশাটাকে কিভাবে দেখতে চান, আপনি অ্যাজ এ পার্সন নিজেকে কোথায় চিন্তা করেন, ওটা হচ্ছে বড় ব্যাপার। যেমন আপনি কথার কথা যে ২০ লাখ টাকার খাটে ঘুমালেও আপনি ৫ ঘন্টা হয়তো ঘুমাবেন। আর যদি আপনার খুব ভালো ঘুম থাকে, আপনার একটা চৌকিতে শুলেও কিন্তু আপনার ভালো ঘুমে সেম ঘুমই হবে, হয়তো আর ভালোও হতে পারে। সো এটা ব্যাপার হচ্ছে যে আপনি কতটা কিভাবে আপনার লাইফটাকে দেখতে চান। আপনি কি অনেক আপনি কি জীবনে কি মনে করেন যে না, আমার ক্রিয়েটিভিটি দরকার, আমার ইন্টেলেকচুয়ালিটি দরকার, আমি নিজেকে এমনভাবে দেখতে চাই যে আমি হয়তো সাংবাদিকতা করার মাধ্যমে আমি কিছু একটা করতে চাই, নাকি আমি একটা নিরিবিলি সরকারি চাকরি করে যেতে চাই? অবভিয়াসলি যারা সরকারি চাকরি করে তাদের অনেক রোল আছে, ওনারা জনগণের নানা ইস্যুর সঙ্গে প্রতিনিয়ত সম্পৃক্ত থাকেন। হ্যাঁ, কিন্তু আমি বলবো না যে, কিন্তু আবার এটাও ঠিক যে সরকারি সিস্টেমে এমন অনেক অপ্রয়োজনীয় পদ আছে যেটা আসলে মানুষের কোনো কাজে লাগে না। দিস ইজ কমপ্লিট ওয়েস্টেজ অফ পাবলিক মানি। এটা কি একটা প্রয়োজনীয় পদ নাকি অপ্রয়োজনীয় পদ? প্রেস মিনিস্টার, হাই কমিশন অথবা দূতাবাস যেটা না, বলে। হাই কমিশনগুলোতে আমাদের একটা মিডিয়া উইং থাকতে হবে, দ্যাট ইজ ট্রু। কিন্তু সেটাকে আপনি কোন ফরম্যাটে রাখবেন? সেটা কি জার্নালিস্টই থাকবে নাকি অন্য কেউ থাকলে চলে? আমার কাছে মনে হয় যে এটা চুক্তিভিত্তিক বাইরে থেকে নিয়োগ সরকার দিতে পারে, কিন্তু না দিলে এটাতে কোনো অসুবিধা নেই। যেমন আমাদের ফরেন সার্ভিসে যারা কাজ করেন, সেখানে কিন্তু দে আর কোয়ালিফাইড এবং তারা বাংলাদেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা, তাদের রেজাল্ট ভালো, তারা বিসিএসে ভালো ফলাফল নিয়ে তারা সেখানে আসেন। সো আমার কাছে মনে হয় যখন ওনারা এনরোল করবেন ফরেন মিনিস্ট্রিতে, সেখানে যদি আপনি একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করেন এবং সেখানে যদি মিডিয়া রিলেটেড একটা কোর্স ওনাদের থাকে, ট্রেনিং থাকে, এবং সেই ট্রেনিং মডিউলটাকে যদি আপডেট করা হয় এবং ওনাদেরকে যদি টাইম টু টাইম ট্রেনিংগুলো দেওয়া হয়, তাহলে এটা দে ক্যান ডু ইট ভেরি ওয়েল। এটার জন্য আমার মনে হয় না যে বাইরের সাংবাদিকদের ক্ষেত্রে এটা যেতে হবে। এটার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। হয়তো আমাকে অনেকে নিন্দা করবেন যে এখন ভাই আপনি করে আসছেন দেখে আপনি এত কথা বলতেছেন। না, এখানে তো একটা ব্যাপারও থাকে। কিন্তু ধরেন আমি যদি এটা করে না আসতাম, আমি তো এই কথাটা বলতে পারতাম না। এখন আমি মনে করি যে দেখেন, এইটার একটা ব্যাড সাইড হচ্ছে, মানে ২ রকম আছে। এখন আপনি কীভাবে দেখবেন? অনেকে মনে করেন যে ভাই সাংবাদিকরা আসলে, গভর্নমেন্ট সার্ভিসে বাইরে থেকে লোক আসলে তাদের যে এক্সপার্টিস, তাদের যে আন্ডারস্ট্যান্ডিং, এটার সঙ্গে গভর্নমেন্ট সার্ভিসেরটাকে একটু মিক্স আপ করা যাবে। ওনারাও শিখবে, আমরাও শিখব। নতুন কিছু ইন্ট্রোডিউস করা যাবে। অ্যাট দ্য সেম টাইম এটাও কিন্তু আছে যে আপনি বিভিন্ন জায়গায় যে চুক্তিভিত্তিক বা এই যে প্রেস মিনিস্টার বা ইত্যাদি পদগুলো আছে, এটা কিন্তু সাংবাদিকদের মধ্যে বা মিডিয়ার মধ্যে একটা দলাদলিও কিন্তু ক্রিয়েট করে, একটা এক্সপেকটেশন তৈরি করে, এবং এই পদগুলো পাওয়ার একটা পুরস্কার হিসেবেই তো নিশ্চয়ই দেখা হয়। সার্টেনলি, অবভিয়াসলি। এবং ওই জায়গাটাতে তখন কি হয়, তখন সাংবাদিকরা মনে করে বা এইগুলো পাওয়ার জন্য যে আমাকে কিছুটা পেতে হবে। তো আপনি যেটা বন্ধ করে দেন, তাহলে কিন্তু আমার ধারণা যে মিডিয়ার প্রফেশনালিজমটাও থাকবে অনেক ক্ষেত্রে। কিন্তু আমি জানি যে এটা বন্ধ করা এত সহজ না। বাংলাদেশের গভর্নমেন্ট সিস্টেম এত সহজে কাজ করে না, এবং হয়তো এখানে নানা কনসিডারেশন থাকে, সেটাই। আপনি আপনার টেনিওরেই, কিন্তু আপনি ওই সময় ছিলেন না লন্ডনে। আমি একটা ঘটনার উপর আপনার একটু মতামত জানতে চাই। আকবর ভাই, আপনার সাথে, আপনি যখন ঢাকায় আসেন মার্চ মাসে, আপনার সাথে একটা কফি শপে দেখা হয়েছিল আমার। আমি আপনাকে এই ঘটনাটাই জিজ্ঞেস করেছিলাম, আবারও করি, যে আপনারই বস ছিলেন আবিদা ইসলাম, তিনি বাংলাদেশের হাই কমিশনার ছিলেন, এবং তাকে যেভাবে ওখান থেকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়, এটা নিয়ে বাংলাদেশে অনেকেই প্রশ্ন করেছেন। তার হয়তো সম্মানজনক বিদায় হয়নি। এয়ারপোর্টে বসে বিএনপির যিনি ছিলেন আর কি
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সাংবাদিকদের বলেছিলেন যে হাই কমিশনার আবিদা ইসলাম হ্যাজ বিন রিমুভড ফ্রম হার পোস্ট, এবং সেটাকে অনেকে অসম্মানের মতো করে দেখেছে। মানে আপনি এই ঘটনাটাকে, যদিও আপনি সময় ঢাকা ছিলেন, আপনি ওখানে ছিলেন না, মানে আপনি কিভাবে দেখেন বিশ্লেষণটাকে আপনার? দেখুন, আমি রাষ্ট্র বা সরকারের ফাংশনিংটাকে আমি মনে করি যে আমাদের প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে, এবং আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে কি যে আমরা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি নাই, কারণ আমাদের দেশে গণতন্ত্র ছিল না, হোঁচট খেয়েছে, যার কারণে আমাদের প্রতিষ্ঠান তৈরি হয় নাই। সো প্রতিষ্ঠান তৈরি হয় নাই বলে আমাদের কিন্তু ম্যানার বা এটিকেট এগুলো অনেক ক্ষেত্রে আমাদের তৈরি হয় নাই। আমরা অনেক সময় বুঝতে পারি না যে আমি যে রোলটাতে আছি সেই রোলটার বিহেভিয়ারটা কেমন হওয়া উচিত, বা আমি যে রোলটাতে আছি এই রোলটাতে থেকে আমি যা করছি এটা আমার করা উচিত কিনা। চাইলে তো আপনি অনেক কিছুই করতে পারেন। এগুলো আমাদের একটা প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতার কারণে তৈরি হয়েছে। দিস ইজ ট্রু যে বাংলাদেশে গত 16-17 বছরে গভর্নমেন্ট জব যারা করেছেন তারা তো অনেক কিছু করেছেন, আমরা দেখেছি। হ্যাঁ, আমরা শুধু পুলিশেরটা দেখেছি যে তারা রাস্তায় গুলি করে মানুষ মেরেছে বা বিভিন্ন গোয়েন্দা সংস্থা মানুষকে তুলে নিয়ে গেছে। একই সঙ্গে সিভিল সার্ভিসের বিভিন্ন জায়গায় যারা ছিলেন তারা তো নানাভাবে পলিটিক্যালি বেনিফিটেড হয়েছেন, এবং নানাভাবে একটা অনির্বাচিত সরকারকে কিভাবে টিকিয়ে রাখা যায় সেটার তারা প্রাণান্তকর চেষ্টা করেছেন। কে কি করেছেন সেটার খতিয়ান নিয়ে আমরা বসবো না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যখন একটা সিস্টেমের ভেতরে ফাংশন করবেন, দ্যাটস এ সিস্টেম, এবং সেটা হচ্ছে যে ওই সিস্টেমটাকে ফাংশন করতে দিতে হবে, এবং আপনি যখন সরকারি কর্মকর্তাদের সঙ্গে আপনি ডিল করবেন তাদেরকে আপনার আস্থায় নিতে হবে। এখন আপনি ফরেন অ্যাডভাইজারের কথা বলছেন, উনি হয়তো দিস ওয়াজ হিজ ওয়ে অফ টকিং, উনি এইভাবে দেখেছেন, কিন্তু আমার কাছে মনে হয় যে ব্যাপারটা এরকম না হলেও চলতো। এখন বিগত হাই কমিশনারের পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নিয়ে অনেক কথা বিভিন্ন সময় হয়েছে। আই এম অ্যাওয়্যার, আমি এগুলো বিভিন্ন জায়গায় দেখেছি, অনেকে বলেছেন, কিন্তু আমি ওনার সঙ্গে যতদিন কাজ করেছি আমি ওনাকে 100% প্রফেশনাল হিসেবে পেয়েছি। আমি তো একজন ক্যারিয়ার ডিপ্লোম্যাট। আমি ওনার মধ্যে যেটা দেখিনি সেটা তো আমি বলতে পারবো না। ওনার সঙ্গে আমার খুবই একটা রেসপেক্টফুল সম্পর্ক ছিল, উনিও আমার কাজগুলোকে ফ্যাসিলিটেট করতেন। হ্যাঁ, এবং আমিও কখনো ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার চেষ্টা করি নাই, সেটা উনি জানতেন। সো আমি যতদিন ওনার সঙ্গে কাজ করেছি আমি ওনাকে প্রফেশনালিজমের দিক থেকে আমি ওনাকে 100-এ 100 দেব। আমি কিন্তু ওনার অতীত নিয়ে কথা বলছি না, যেটা আমি দেখি নাই, যেটা আমার চোখের সামনে আসে নাই। আপনার এই 16 মাস টেনিয়র আমি আমার সঙ্গে আমি যদি দেখতাম যে হ্যাঁ উনি আমার কোনো কিছু ব্লক করার চেষ্টা করছেন, বা উনি আমাকে অসহযোগিতা করছেন, বা ওনার পলিটিক্যাল আইডিওলজি অনেক ভিভিড হয়ে গেছে যেটার কারণে অনেক কিছু, সেটা আমি পাই নাই। হ্যাঁ, আমি যেটা দেখিনি সেটা আমি বলতে পারবো না, যেটা আমি দেখেছি সেটা আমি বললাম। আচ্ছা, আপনি ডক্টর ইউনূসের গভর্নমেন্টকে সার্ভ করেছেন। প্রফেসর ইউনূস একজন হেড অফ স্টেট, ওনাকে নিয়ে আপনার মূল্যায়ন কি? উনি কি দেশপ্রেমিক নাকি ক্ষমতালোভী? দেশপ্রেমের সংজ্ঞা কি? আমি জানি না, আপনি বলেন, আমি প্রশ্ন করেছি। না, আপনি যেহেতু প্রশ্ন করেছেন আমারও জানার কাছে যে আমরা দেশপ্রেম কিসের ভিত্তিতে আমরা দেশপ্রেমকে বিবেচনা করব? আমরা কি ফেসবুকে যে আমি দেশপ্রেমিক, হ্যাঁ এটা লিখলে আমি দেশপ্রেমিক, নাকি আমি দেশকে ভালোবাসি এটা প্রতিদিন একবার বললে আমি দেশপ্রেমিক, নাকি আমি অন্য কোনো কিছু করলে আমি দেশপ্রেমের সংজ্ঞাটা জানতে চাই। আমি জানি না, কিন্তু আমার এই প্রশ্নটা করার কারণ হচ্ছে, অ্যাগেইন এই প্রশ্নগুলো আমি বিভিন্ন মানুষের মন্তব্য, বিভিন্ন লেখালেখি থেকেই আমি হয়তো প্রশ্নগুলো আমি ডিজাইন করেছি। তো আমার একটা জায়গায় মনে হয়েছে যে, ধরেন খুব ছোট জায়গা থেকে বলি, সাংবাদিকদের আফসোস, উনি দেশি মিডিয়াকে ইন্টারভিউ দেন না, কোনোদিন বিদেশি মিডিয়াকে দেন, এটা হচ্ছে ছোট জায়গা। আর বড় জায়গায় যে অভিযোগগুলো, উনি যেভাবে বিদেশি সরকারগুলোর সাথে, বা বিশেষ করে ওনার যে প্রো আমেরিকান একটা অ্যাটিটিউডের কথা বলা হয় আর কি, এবং সেখানে অনেকে বলেন যে উনি যখন 18 মাস বাংলাদেশের সরকার প্রধান ছিলেন, হ্যাঁ সেখানে বাংলাদেশের জন্য উনি কতটা কি করেছেন ওটা নিয়ে অনেকে প্রশ্ন করে। উনি কিছু সংস্কারের কথা বলেন, ওইগুলো ছাড়া তেমন কিছু করেননি বলে এরকম প্রশ্ন তোলেন। এমনও বলেন যে উনি একদম বিদায়ের 3-4 দিন আগে একটা
ইউএস গভর্নমেন্টের সাথে একটা চুক্তি করেছেন, যেটা নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে। তো সেটা মানুষের প্রশ্ন, সেই প্রশ্নগুলো আমি হয়তো আপনার কাছে পৌঁছাইলাম। সো এইসব জায়গা থেকে আপনি যদি এক করে প্রফেসর ইউনূসকে নিয়ে একটা মূল্যায়ন করতে হয়, কি করবেন? দেখুন, অধ্যাপক মোহাম্মদ ইউনূস উনি তো নিজের ইচ্ছে সরকার প্রধান হন নাই। এই প্রেক্ষাপট তো আপনিও জানেন, আমিও জানি, এবং যারা সাংবাদিকতা করেন বা পলিটিক্যাল পার্টিগুলো ওনারাও জানেন। বাংলাদেশে 5ই আগস্ট পরবর্তী সময়ে 3 দিন বা 4 দিন কোনো সরকার ছিল না, এটা তো বাস্তব। হ্যাঁ। এবং এরপর উনি এসে সরকার প্রধান হলেন। প্রফেসর ইউনূস যদি সরকার প্রধান বা তখন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব না নিতেন, বাংলাদেশ তো তখন একটা সিভিল ওয়ারের দিকে এগোচ্ছিল, নয় কি? তো উনি যেই মুহূর্তে বাংলাদেশের সরকারের দায়িত্ব নিলেন, বাংলাদেশে তখন প্রায় 550 পুলিশ স্টেশন ভ্যান্ডালাইজড, পুড়ে ছাই হয়ে গেছে, পুলিশ কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। উনি যে সময়টা দায়িত্ব নিলেন, তার আগে বাংলাদেশের চিফ জাস্টিস হাওয়া হয়ে গেলেন কোথাও, তৎকালীন চিফ জাস্টিস। উনি যখন দায়িত্ব নিলেন, তখন বাংলাদেশের আইনশৃঙ্খলা বলে কোনো কিছু ছিল না, বিন্দুমাত্র আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল না বাংলাদেশে। উনি আসলেন, উনি আসার পর উনি যখন দায়িত্বটা নিলেন, ওনার মেইন কাজটা কি হবে, যে এন্টায়ার যে সিভিল বিউরোক্রেসি, পুলিশ এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন মিলিয়ে এটাকে তো রিকনস্ট্রাক্ট করতে হবে। এটা তো আমরাই বলতাম যে বিগত আওয়ামী লীগ সরকার যেভাবে প্রশাসন সাজিয়েছিল, যদি এটা ঠিক করতে হয়, এটা ঠিক করতে শুধু 2 বছর লাগবে, তাই না? বাংলাদেশে প্রায় কতগুলো প্রতিষ্ঠান, শত শত প্রতিষ্ঠান। বাট আপনি যদি মোটা দাগে যদি ধরেন যে শুধু সিভিল এবং এই যে আমরা যেটাকে প্রশাসন এবং পুলিশ যেটাকে বলি, বা পুলিশ প্রশাসন, এটাকে ঠিক করতে তো সময় লাগবে। তো এই সময়টাতে উনি ধীরে 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 সেটাকে ঠিক করেছেন, এবং একটা উদ্দেশ্য ছিল বাংলাদেশকে একটা নির্বাচনের দিকে নিয়ে যাওয়া। আর আপনি যেটা বললেন যে সেই নির্বাচনের দিকে তো উনি নিয়ে গেছেন, এবং এটা সাকসেসফুলি ক্ষমতা হস্তান্তর করেছেন একটা ক্রেডিবল এবং অ্যাকসেপ্টেবল ইলেকশনের মাধ্যমে। আর উনি আমেরিকার সঙ্গে চুক্তি করেছেন। ওয়েল, এখন বাংলাদেশকে কি আপনি পাশ্চাত্যের প্রভাব বাদ দিয়ে চিন্তা করতে পারবেন? ইজ ইট পসিবল? আমাদের চেতে অনেক ধনী রাষ্ট্র, যাদের অনেক প্রভাব, তারাও তো আমেরিকাকে বাদ দিয়ে চিন্তা করতে পারছে না। সো যেটা বাস্তব, সেখানে তো আমাকে রেসপন্ড করতে হবে। এখন যে চুক্তির কথা আপনি বললেন, এই চুক্তি তো এই যে এখন বর্তমান সরকারের যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, উনি তখনও তো ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন, এবং উনি তো আপনি দেখেছেন যে উনি কিন্তু পাবলিকলি স্টেটমেন্ট করেছেন যে আমেরিকার সঙ্গে যে চুক্তি হয়েছিল, এগুলো মেজর পলিটিক্যাল পার্টির সঙ্গে এগুলোকে আগে ডিসকাস করা হয়েছিল, এগ্রিড আপন ছিল, এগুলো এগ্রিড আপন ছিল, সেটাই হয়েছে। তো সুতরাং প্রফেসর ইউনূস দেশপ্রেমিক নাকি দেশদ্রোহী, হ্যাঁ, এই প্রশ্নটা মনে হয় আমার কাছে মানে এখন অপ্রাসঙ্গিক মনে হয় আর কি। আরেকটা মানে আমি আপনার অবজারভেশন জানতে চাইবো, আপনি সরকারের ভেতরে ছিলেন, প্রফেসর ইউনূস কি মৌলবাদীদের প্রতি একটু সফট ছিলেন? আমার কাছে সেটা মনে হয় না। আর মৌলবাদী শব্দটার ব্যাখ্যা কি? কারা মৌলবাদী? আমি ধরেন ধর্মীয়ভাবে যারা গোঁড়া, আমি সেই জায়গাটাই ধরলাম, যারা খুবই এক্সট্রিমিস্ট। আমি এক্সট্রিমিস্ট আমরা শব্দটাই ব্যবহার করি। ধর্মীয় এক্সট্রিমিস্টদের প্রতি কি সফট ছিলেন? দেখুন, বাংলাদেশের সমাজে ইসলামের একটা প্রভাব আছে। আপনি এই সোসাইটিটাকে, ইসলামকে বাদ দিয়ে আপনি চিন্তা করতে পারবেন না। দিস ইজ সিম্পলি ইম্পসিবল। সেটা নিশ্চয়ই বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান, কোনো রাজনৈতিক দলই কখনো করে নাই। এবং আপনি যদি এটাকে বাদ দিয়ে কোনো কিছু চিন্তা করার চেষ্টা করেন, দিস উড বি ম্যাডনেস, আই উড সে। তাহলে এখন আমার কাছে ওয়েটা কি? আমি এদেরকে কি মার্জিনালাইজড করব, নাকি আমি এদেরকে অনবোর্ড করব, যে আসো তোমরা কি বলো আমি শুনি, তাই না? আপনি তো এদেরকে না, আমি তোমাদের কথা শুনবই না, যে শুধু কিছু আরবান এলিট বলবে যে না এরা খারাপ, এরা এক্সট্রিমিস্ট, তা আপনি তো ওই ওয়েতে চলতে পারবেন না। ওরাও এই দেশের মানুষ, এবং তাদের সংখ্যা কম না, তাদেরকে আপনার অনবোর্ড করতে হবে। তো প্রফেসর ইউনূস কিন্তু একটা অভ্যুত্থান পরবর্তী সময় যখন এসেছেন, ওনার কিন্তু হচ্ছে যে হি ট্রাইড টু অ্যাক্ট অ্যাজ এ ন্যাশনাল ফিগার, অ্যাজ এ সিম্বল অফ ন্যাশনাল ইউনিটি। তো সেইখানে ধরুন যারা ধর্মীয় তারা স্পেস পেয়েছে, যারা ধর্মীয় দল না তারা স্পেস পেয়েছে,
সবাই পেয়েছে। উনি সবাইকে আমি এক কথা বলব যে সন্তুষ্ট করার চেষ্টা করেছেন বিভিন্নভাবে। সেটা কি ভালো হয়েছে? এখন সেটার তো পাল্টা প্রশ্ন উঠতে পারে, খারাপ? অন্যরাও বলতে পারে যে খারাপ হয়েছে কিনা। ঠিক, আপনি ঠিক। তাই না? যে যদি খারাপ হতো তাহলে তো আমাদের বাংলাদেশে আজকে ডেমোক্রেসি ফিরতো না। তো আপনি দেখেন গত 16 মাসে মিডিয়াতে অনেকেই বলে যে বাংলাদেশে কোনো ল অ্যান্ড অর্ডার বলে কিছু ছিল না। ফ্যান্টাস্টিক, কোনো সমস্যা নাই। পুলিশ ফোর্স কাজ করে নাই, দারুণ, তাতে কোনো সমস্যা নাই। একটা জঙ্গি হামলার ঘটনাও ঘটে নাই বাংলাদেশে, সো কল জঙ্গি হামলা। তো এই যে আপনারা বলছেন যে বাংলাদেশে প্রচুর মব অ্যাটাক হয়েছে, যেগুলো মানে বাংলাদেশের, আমি বলি এই প্রশ্নটার আগে আমি উত্তর দেই যে একটা দেশে যখন পুলিশ ফোর্স কাজ করছে না, অন্যান্য ফোর্স কাজ করছে না, তারপরেও একটা সো কল জঙ্গি হামলা হয়নি। আর তার 18 বছরে বাংলাদেশের সো কল্ড অনেক শক্তিশালী পুলিশ ফোর্স ছিল, যারা প্রতিনিয়ত মানুষকে গুম করে নিত, র্যাব ছিল, গুম করে নিত। এত কিছুর পরেও কতগুলো জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল। কেন? তাহলে কি জঙ্গি হামলা রাতারাতি নাই হয়ে গেল? না, এটা তো মানে বিরোধীরা এরকম ব্যাখ্যাও দিয়েছে যেগুলো সাজানো ছিল তাদের। আমি জানি না, আমি সাজানো ছিল কি ছিল না সেটা বলবো না, আমি বললাম যে তাহলে এই সময় সেটা হইল না কেন? এটার প্রশ্নের উত্তরটা আপনারা খোঁজার চেষ্টা করেন। আরেকটা প্রশ্নের উত্তর আপনি কি জানি বললেন? জি, মবের কথা বলেছি। আচ্ছা, মব। দেখেন, মব আমাদের পত্রিকাগুলোতে একটা কি বলবো, অনেক ক্ষেত্রে নিউলি ইনভেন্টেড ওয়ার্ড, যে বাংলায় আমরা মব লেখা শুরু করলাম, বা মব বললে এখন সবাই বোঝে। আর মব মানে হচ্ছে যে গ্রুপ অফ আনআইডেন্টিফাইড পিপল, যারা একটা ঘটনা ঘটিয়ে দিচ্ছে, সেখানে আপনি কাউকে আইডেন্টিফাই করতে পারছেন না, বা কাউকে পারছেন না। এখন এই মব জিনিসটাই বাংলাদেশে একসময় গণপিটুনি ফরম্যাটে ছিল, গণধোলাই, তাই না? গণধোলাই, গণপিটুনি। তো বাংলাদেশে আমি বিবিসির একটা রিপোর্ট দেখলাম 2012 থেকে 2018 সালের মধ্যে 19 সাল পর্যন্ত 800 মানুষ গণপিটুনিতে নিহত হয়েছিল। হ্যাঁ, আমার মনে আছে ওই যে পদ্মা সেতু যখন শুরু হয় তখন তো অনেকগুলো ঘটনা ঘটেছিল। তো এখন 800 মানুষ এই সময়টার মধ্যে, তার আগে পরের হিসেব বাদ, তো তখন কি মিডিয়া বা অন্যরা এটাকে মব বলেছিল? এই মবটা আমার মনে হয় এই মবটা ঠিক আনআইডেন্টিফাই হিসেবে, এটা একটা এই শব্দটার ঠিক যথাযথ প্রয়োগ হয় না। কিন্তু আমিও জানি, আপনিও জানেন আমরা এখানে কি মন করতে চাচ্ছি, যে এখানে খুব টার্গেট করা একটু সমাজের একটু যারা অফ ট্র্যাক বা ধর্মীয়ভাবে বা কালচারালি, বা আপনি ধরেন সেই পত্রিকা অফিসে হামলার কথাই ধরুন, বা আপনি মাজারে হামলার কথা ধরুন, হ্যাঁ, বা আপনি একজন হিন্দু গার্মেন্টস কর্মীকে পিটিয়ে ঝুলিয়ে হত্যা করার কথা বলুন, এই সব ঘটনা খুবই জঘন্য কাজ, এতে তো কোনো সন্দেহ নাই। এটা তো কেউই বলবে না যে এগুলো ভালো হয়েছে বা এগুলো দরকার ছিল। আপনার যতই প্রতিশোধ স্পৃহা থাকুক না কেন, এটাকে আপনি এভাবে প্রকাশ করতে পারেন না। সিম্পলি এটা পারেন না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটা বাংলাদেশের একটা সোশ্যাল ফেনোমেনা, এবং এটার সঙ্গে অনেক সামাজিক বিষয় জড়িত। আর আপনি দেখবেন যে প্রত্যেকটা ঘটনা কিন্তু আলাদা আলাদা। হ্যাঁ, পত্রিকা অফিসে যে ঘটনা ঘটেছে এটা তো খুবই নিন্দনীয় কাজ। এখন বাংলাদেশের ইতিহাসে হয়তো এই ধরনের ঘটনা, পত্রিকা অফিস পুড়িয়ে দেওয়ার ঘটনা, বা অনেকে বলেন যে হয় নাই, আবার কেউ বলেন যে না, এর আগে এরকম পত্রিকা অফিসে গিয়ে ভাঙচুর হয়েছে, হয়তো এই স্কেলে হয়, এই স্কেলে হয়, ছোট স্কেলে হয়েছে। এখন ঘটনা ঘটেছে, দেখেন একটা সরকার, তাদের মূল লক্ষ্যটা ছিল ইলেকশনটাকে করা, এবং সেখানে কিন্তু পুলিশ ফোর্স এখনো পর্যন্ত কিন্তু নট ফুললি মোবিলাইজড টিল টু ডেট। সো তাদের চ্যালেঞ্জ তো ছিল, অবভিয়াসলি চ্যালেঞ্জ ছিল। তো সেই চ্যালেঞ্জগুলো তারা কোনো ক্ষেত্রে উতরেছেন, অনেক ক্ষেত্রে তারা উতরাতে পারেন নাই। যেটাকে আমি মব বলছি, আপনি মব বলতে চাচ্ছেন না, এবং প্রেশার গ্রুপ বলেও হয়তো গভর্নমেন্ট থেকে বলা হয়েছে। কেউ বলেন তাদেরকে সরকারের ভেতর থেকে আশকারা দেওয়া হয়েছে কোনো ক্ষেত্রে। হতে পারে, কারণ হচ্ছে যে আপনি যখন সরকার বলবেন, সরকার তো একটা বড় জিনিস, অনেক বড় ব্যাপার। হয়তো তাদের সঙ্গে কারো ভালো সম্পর্ক থাকতে পারে, বা কেউ হয়তো চেয়ে থাকতে পারেন যে ওকে তোমরা এটা করো। এটা অস্বীকার করার কোনো কারণ নাই। কিন্তু আমাকে দেখতে হবে যে ওভারঅল গভর্নমেন্টের যে পলিসিটা ছিল, সেটা কি ছিল, এবং সেখান থেকে আপনি কতটুকু পিক করবেন আর কতটুকু করবেন না,
এই বিষয়টাও চিন্তা করতে হবে। বাই দ্য ওয়ে, আই এম নট এ স্পোক্স পারসন অফ দ্য প্রিভিয়াস গভর্নমেন্ট। না, ডেফিনেটলি, কিন্তু ইউ আর অ্যাক্টিং লাইক দ্যাট, হোয়াই? হ্যাঁ, সো আপনি আমাকে প্রশ্ন করছেন বলে আমি আমার হ্যাঁ, আমি জাস্ট এই জন্য আমি আপনার মতামত বলছি, আমি আমার অ্যানালিসিসটা দিচ্ছি। হ্যাঁ, যেহেতু আমি বলেইছি আপনি সরকারে ছিলেন, আমি আপনার একটা হ্যাঁ। মতামত থাকবে, কিন্তু প্রশ্ন যেগুলো ছিল সেগুলো আগেরগুলো হ্যাঁ। না আপনাকে ঘিরে। তো আচ্ছা, অনেক পরনিন্দা পরচর্চা হয়েছে, আপনার নিয়ে আবার একটু আলাপে ফিরি। এখন কি করবেন? আমি পুরোপুরি সাংবাদিকতায় ফিরে আসবো। উইল ইট বি পসিবল ফর ইউ? কারণ আপনি অলরেডি বায়াসড, দেখেন, আপনি পলিটিক্যালি বায়াসড, এটা তো স্বীকার করেন এখন আপনি। আমি বলি, আমার একটা পলিটিক্যাল আইডিওলজি ছিল বা তৈরি হয়েছিল বা তৈরি হয়েছে, যেখানেই বলেন। আমরা কেউই পলিটিক্যালি, আমি বলবো না যে বায়াসড না। আমাদের সবারই একটা পলিটিক্যাল ওপিনিয়ন আছে, একটা দৃষ্টিভঙ্গি আছে, কিন্তু বিষয় হচ্ছে যে আপনি ফেয়ার কিনা। আমি যখন সাংবাদিকতা করব, আমি ফেয়ার হব কিনা, আমি অবজেক্টিভ হব কিনা, সেটা হচ্ছে মূল বিষয়। আমি যখন একটা রাজনৈতিকভাবে আমি চুজ করেছি যে হ্যাঁ ঠিক আছে সেটাতে আমি যাব বা সেটা করেছি বা হোয়াট এভার, তখন আমার একটা রোল ছিল। কিন্তু আমি যখন সাংবাদিকতায় ফিরে আসব, সাংবাদিকতা হবে সাংবাদিকতাই, এখানে আপনি আর অন্য কিছু মেলাতে পারবেন না। এবং আমি যখন সাংবাদিকতায় ফিরে আসব পুরোপুরি, আপনি তখন আমাকে দেখে চিনতে পারবেন না যে আমি 2 বছর আগে কি ছিলাম আর এখন কি। না, আমি যে জন্য বললাম, আমি যে আকবর ভাইকে চিনি, যার সাথে আমি দীর্ঘদিন কাজ করেছি, 12 বছর আপনার সঙ্গে আমি এক অফিসে কাজ করেছি, মানে ইন ইউর ওয়ার্ক ইউ আর আনবায়াসড, এবং আপনি ফেয়ার ছিলেন, এবং আপনার ব্যক্তিগত রাজনৈতিক চর্চা, অপিনিয়ন, এগুলো অন্তত মানে আমরা আপনার নিয়ারেস্ট কলিগ আমরাও কখনো জানতে পারি নাই, তাই তো? নেক্সট ডেস্ক কলিগ আমরাও জানতাম না আপনার ব্যক্তিগত বাট এটা তো এখন খুবই প্রকাশ্য। আপনি অন্তত একটা গ্রুপ অফ পিপলকে বাংলাদেশের আপনি পছন্দ করেন না, বা তাদের কর্মকাণ্ডের সমালোচনা আমাদের এই আলোচনায় এসছে। সো এইখানে তো আপনি ধরেন বায়াসড। সেই জায়গাটা থেকে আমরা ধরেন একটা কথা বলি যে সাংবাদিককে অন্তত ভিজিবলি আনবায়াস হইতে হয়, যাতে অডিয়েন্সের ট্রাস্ট তার উপরে থাকে। আপনার উপর এই অডিয়েন্সের ট্রাস্ট কতটা থাকে সেটা মানুষ বিবেচনা করবে আমার কাজ দেখে। আপনি বলছেন যে আমার হয়তো একটা আইডিওলজি আগেও ছিল, আপনারা বুঝতে পারেন নাই। মানে সেটাই তো হওয়ার কথা ছিল যে আমরা বুঝতে দেব না। হ্যাঁ, কিন্তু সেই আমার পলিটিক্যাল আইডিওলজি থেকেও থাকলে কেউ যদি আমার একটা কাজ দেখাতে পারে যে এই যে আপনি যেটা করেছেন এখানে আপনার রাজনৈতিক মতাদর্শের প্রতিফলন ঘটেছে, বা এই শব্দটা, একটা শব্দ দেখাক, একটা বাক্য দেখা, সেজন্যই তো বললাম যে আমরা কেউ বুঝতে পারিনি। যদি দেখাতে পারতাম তাহলে তো বুঝতেই পারতাম, সেটাই বলছি। ওইটা আমার ছিল না। আমি যখন আবার সাংবাদিকতা করব, আমার ধারণা মানুষ উত্তীর্ণ হয় সময়ের পরীক্ষায়। সময় আপনাকে বলে দিবে যে আমি কতটা উত্তীর্ণ হলাম। আমি মুখে বললে হবে না। আপনি আমাকে 6 মাস, 7 মাস, 1 বছর দেখবেন, লোকে দেখবে। সো ওই সময়ের পরীক্ষায় আমি যদি উত্তীর্ণ হতে পারি, আমি যদি পাশ করতে পারি, তাহলে আমি মনে করি যে আমি এটা কন্টিনিউ করতে পারবো। আর যদি আমি সময়ের পরীক্ষায় আমি উত্তীর্ণ না হতে পারি, তাহলে আমি পারবো না, আমি মুখ থুবড়ে পড়ব। আবার এটাও ঠিক যে আমি এখন যে ধরনের সাংবাদিকতা করতে চাই, আপনি যদি সাংবাদিকতা বোল্ড ওয়েতে করেন, আপনি সবার কাছে প্রিয় পাত্র হতে পারবেন না। আপনি আজকে একটা রিপোর্ট করবেন, কালকে আরেকজন এসে বলবে যে ভাই আপনি এটা নিয়ে কথা বলেন, ওটা নিয়ে বললেন না কেন? হ্যাঁ, সেটা আমরা সবসময় সাংবাদিক, আপনি রুটি নিয়ে কথা বলেন, আপনি হালুয়া নিয়ে কথা বলেন না কেন? তাই না? তো এই প্রশ্ন আপনি প্রতিনিয়ত ফেস করতেই থাকবেন। আপনি একটা রিপোর্ট করেন, এখন এক্স এর পক্ষে যাবে, ওয়াই আপনাকে বলবে যে আরে ভাই আপনি তো তার পক্ষের লোক। সো এটা যাদের পলিটিক্যাল আইডিওলজি ওইভাবে এক্সপোজড না, তারাও কিন্তু এটা ফেস করে। সো আমি বলতে চাই যে আমি সময়ের কাছে পরীক্ষা দেব, অ্যান্ড টাইম উইল ডিসাইড হোয়াট ক্যান আই ডু। বিবিসিতে ফেরার কোনো সম্ভাবনা আছে নাকি অন্য কোনো কোথাও? না, আমি আসলে, আর আপনি জানেন যে বিবিসিতে তো চাইলেই ফিরে যাওয়া যায় না। একটা গ্যাপ প্রয়োজন হয় মনে হয়। সেখানে একটা রিক্রুটমেন্ট প্রসেস আছে, একটা প্রসেস ফলো করে সেখানে যেতে হয়। আর আমি মনে করি যে আমার বিবিসি চ্যাপ্টার ইজ ওভার। সেটা আমি শেষ করেই এসেছি। হ্যাঁ, আমি সাংবাদিকতা করব, আমি আমার ইন্ডিপেন্ডেন্ট প্ল্যাটফর্ম সেট আপ করবো, সেখানে হবে, এবং আমি মোর ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ফ্রিল্যান্স ভয়েস হিসেবে আমি থাকবো, সো দ্যাট আমি যা মনে করি সেটা আমি বলতে পারি। আমার যে দৃষ্টিভঙ্গি সেটাকে আমি রিফ্লেক্ট করতে পারি জার্নালিজমে, এটাই আমার টার্গেট থাকবে। আপনার জন্য অনেক শুভকামনা রইল, যাতে আপনি আবার দ্রুত ভালোভাবে সাংবাদিকতায় ফিরে আসেন।
অনেক ধন্যবাদ আকবর হোসেন আপনাকে, আকবর ভাই, আমাদের এখানে আসার জন্য। আমাদের কথা চলুকের আজকের অতিথি ছিলেন আকবর হোসেন। তিনি সদ্য বিদায়ী ব্রিটেনে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার। কথা চলুক দেখবার জন্য অনেক ধন্যবাদ।